I don't think I will be able to. পন্ডিচেরিতে এসে আমরা দুটো আলাদা আলাদা হোটেলে ছিলাম। আগের ভিডিওতে যে হোটেলটা আপনাদের দেখিয়েছিলাম সেটা ছিল হোটেল রিচমন্ড, আর আজ যে হোটেলে আমরা চেক ইন করছি সেটা হোটেল ডিউন ডি লরিয়েন্ট। এটাও হোয়াইট টাউনেই অবস্থিত, আর এখান থেকে বিচ মাত্র 200 মিটার। লেট 1760-তে এই হোটেলটা প্রথম তৈরি হয়। হোটেল মানে তখন এটা হোটেল ছিল না, দ্যাট ওয়াজ আ বিল্ডিং। পরবর্তীকালে একটা ফ্রেঞ্চ ফ্যামিলি এখানে থাকতে শুরু করে। তার পরবর্তীকালে এইটা একটা ফ্রেঞ্চ এডুকেশন ডিপার্টমেন্ট হয় এই বিল্ডিংটাই। এটা রেনোভেশনের সময় যে সমস্ত ডকুমেন্টস পাওয়া গেছে সেইখান থেকে জানা গেছে। ভেতরে ইন্টেরিয়ারটা ভীষণ সুন্দর, ওপেন এরিয়াতেও রেস্টুরেন্ট আছে, ভেতরেও আছে। এই আগেকার দিনের মতো কড়িবর্গা, এই সিঁড়িটা ওপরে উঠে গেছে, এর ওপরে একটা ফ্লোর আছে। আর এখানকার যে কটেজগুলো সেগুলো বিভিন্ন নামে নামে রয়েছে, লাইক কাশিমবাজার, চন্দননগর, কালিকট, যেখানে যেখানে উপনিবেশ ছিল সেই নামে রয়েছে। এটা হচ্ছে রেস্টুরেন্টের আউটার সেকশন, এটা ইনডোর সেকশন। সেই ভাইভটা পুরো ফ্রেঞ্চ কলোনিয়াল ভাইভ এর মতোই রয়েছে। আমাদের মতো কড়িবর্গা। অ্যাকচুয়ালি আমাদের নিজেদের বাড়িতেও এরকম কড়িবর্গা আছে। এই আমরা আমাদের রুমে ঢুকছি এখন। বেশ বড়, স্পেশিয়াস অ্যান্ড খুব হাইট, ভালো হাইট রুমটার। আগেকার দিনের পুরনো বিল্ডিংয়ের রুম যেরকম হয় সেরকমই, এবং ফার্নিচারসগুলোও বেশ সেই সময়কার ফার্নিচারের মতো লুক দেওয়ার চেষ্টা করেছে। এই আমাদের লাগেজ, আমরা সদ্য চেক ইন করেছি। বেশ কিছু সুন্দর সুন্দর ফটোস আছে, যদিও আমরা বুঝতে পারিনি এগুলো কাদের ফটোস। আর এর সাথে যে ওয়াশরুমটা রয়েছে সেটাও বেশ সুন্দর। দেবরূপ পেছনে দাঁড়িয়ে আছে। একদিকে বাথটাব রয়েছে। এখন আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। আমি একটু দেখার চেষ্টা করছি যে ওপরের ফ্লোরে কী কী আছে। আমাদের রুম নিচের ফ্লোরে। এখানে একটা লিভিং এরিয়া মতো রয়েছে। এখান থেকে এই হোটেলটার নিচের ভিউটা খুব সুন্দর দেখা যায়। এখানে একটা টেবিল চেয়ারের সেট রয়েছে বসে আড্ডা মারার জন্য, গল্প করার জন্য। কাশিম বাজার, চন্দননগর। হোটেলে চেক ইন কমপ্লিট করে আমরা একটু বেরিয়ে পড়েছি। এখন আমরা এসেছি বেকার স্ট্রিট বলে একটা ক্যাফেতে, যেটা পন্ডিচেরির বেশ বিখ্যাত একটা ক্যাফে। এখানে অনেক কিছু বেকারি আইটেম, তার সাথে স্ন্যাক্স এইসব পাওয়া যায়। তো আমরাও নিয়ে নিয়েছি রেড ভেলভেট অ্যান্ড ব্ল্যাক ফরেস্ট, দুটো পেস্ট্রি নিয়েছি আমরা। এরপর আমরা চলে এসেছি স্যাক্রেড হার্ট অফ ব্যাসিলিকা, পন্ডিচেরি। এটা ইন্ডিয়াতে যে 21 ব্যাসিলিকাস রয়েছে তার মধ্যে অন্যতম। আর এর ভেতরটা স্টেইন গ্লাস ইন্টেরিয়ার্স দিয়ে তৈরি। 1907 সালে পন্ডিচেরিতে এটা তৈরি হয়। আমরা আমাদের ডিনার করতে চলে এসেছি সেই বিখ্যাত করমণ্ডল ক্যাফে। আমি এর আগে পন্ডিচেরি আসার আগে প্রচুর ভিডিওসে দেখেছি যে এই ক্যাফের কথা। এখানে পন্ডিচেরির এই ক্যাফেতে ভালো ওয়েটিং টাইম থাকে, শুনেছি যখনই কেউ না কেউ আসে তখনই ভালো ভিড় থাকে। আর এখানে ইনডোর এবং আউটডোর দু ধরনের সিটিংই রয়েছে। এটা আউটডোর, বাইরে যে টেবিল পাতা রয়েছে, আর এটা হচ্ছে ইনডোর সিটিং। এখানে আমরা অলরেডি একটা টেবিল পেয়ে গেছি। আমাদেরও প্রায় 15 to 20 মিনিটস ওয়েটিং টাইম ছিল। ভেতরের ইন্টেরিয়ারটা খুব সুন্দর। এখানকার লোকাল লোকজনও দেখছি বেশ পার্টি করতে, ট্রিট দিতে আসছে। এই হচ্ছে ক্যাফে।
এখানে সব প্রাইসও লেখা আছে। What is this fish? Coastal fish? What is this? I think you said that coastal fish. What fish? আমি ক্যাফেটা একটু ঘুরিয়ে দেখাই। আমরা যে দিকটা বসেছি তার বাইরেও আরও অনেকটা সিটিং এরিয়া আছে, আর ওপরটা পুরোটাই কড়িবর্গা। এখানে মানে পন্ডিচেরিতে আমি প্রায় সমস্ত রেস্টুরেন্ট, হোটেল সব জায়গাতেই কড়িবর্গার ব্যাপারটা দেখতে পাচ্ছি। এগুলো সবই হোয়াইট টাউনে অবস্থিত। বাইরে আমি একটু ফটোশ্যুট করার জন্য ঠিকঠাক জায়গায় দাঁড়ানোর পোজ খুঁজছিলাম। বারান্দাটা ভীষণ সুন্দর। এবার একটু ওই দিকটা দেখা যাক কি আছে। এখানে একটা ছোট বেকারি শপ আছে, এদের মধ্যে ইনক্লুডেড। এরিয়াটা অনেকটা বড়। আমরা ফিরে এসেছি আমাদের হোটেল ডিউন ডি লরিয়েন্টে। এটা আমাদের হোটেলেরই একটা এক্সটেন্ডেড পোর্শন, যেটায় আমরা সকালবেলা ঢুকিনি। এখন আমরা এসেছি রাত্রেবেলা ঘুরতে। বেশ সুন্দর করে সাজানো আছে। এটা জাস্ট ডেকোরেট করা আছে, একটা পুরো রুমকে ডেকোরেট করা। সেই সময়কার কিছু ফার্নিচার্স, কিছু ফটোজ, তার সাথে এই সমস্ত দিয়ে পুরো রুমটা ডেকোরেট করা আছে। এখানে বসে পোজ দিয়ে বেশ কিছু ফটো তুলেছি আমরা। পরের দিন সকালেই ঘুম থেকে উঠে একটা অটো বুক করে নিয়েছি আমরা, আর সেই অটোটা করে আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস প্যারাডাইস বিচ। এই বিচটা আমাদের হোয়াইট টাউন থেকে প্রায় 8-9 কিলোমিটার দূরে হবে। আর এই বিচটা কিন্তু একটা আইল্যান্ডের মতো। এখানে ডিরেক্ট বিচে আমাদের যেতে পারবো না, তার আগে আমাদের একটা বোটে করে কিছুটা এরিয়া ক্রস করতে হবে, তারপর সেই বোটটা আমাদের বিচে পৌঁছে দেবে। প্যারাডাইস বিচের টিকিট কাউন্টারের সামনে আমরা এসে গেছি। দেবরূপ এখানে টিকিট কাটছে, আর এখানে ক্যামেরার জন্য এক্সট্রা চার্জ লাগে। এখানে একটা এন্ট্রি পাস লাগে, পরে গিয়ে আবার বোটের জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। এই বিচ ভলিবল, বিচ ফুটবল, এইসব অ্যাক্টিভিটিস এখানে আছে, লেখা আছে। আর এই জায়গাটাই হচ্ছে গাড়ির পার্কিং করার জায়গা। আমাদের অটো এখানেই পার্ক হয়েছে। ক্যাফে শপ। ওই যে ওই সামনে যে এরিয়াটা দেখা যাচ্ছে, ওখান থেকে হচ্ছে বোটগুলো ছাড়ছে পরপর। আর বাঁদিক থেকে বোটের টিকিটের কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কাটতে হবে। এখান থেকে বোটে করে নিয়ে গিয়ে ওরা ড্রপ করবে প্যারাডাইস বিচে। এটা কি যাওয়া আসা দুটো মিলিয়ে দেবরূপ? এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। 2 নাম্বার বোট হাউস। স্পিড বোট আছে, মোটর বোট আছে, বিচ এন্টারটেনমেন্টের মধ্যে এগুলো আছে। চলো। এখানে ওরা একটা বোটের সাথে আরেকটা বোটকে কানেক্ট করে রেখেছে, সেটার মধ্যে দিয়ে আমরা আমাদের বোটটায় উঠছি। আমরা বোটে উঠে পড়েছি। চারিদিকে শুধু জল আর জল, আর ভীষণ সুন্দর দৃশ্য। এই আমরা এখন প্যারাডাইস বিচে নামছি। এই বোটে করে এলাম, আমাদের একটা জায়গায় নামিয়ে দিয়েছে। এটা কোন একটা আইল্যান্ড বোধহয়। দেখা যাক কি আছে এখানে। এই তো প্যারাডাইস বিচ লেখা আছে এখানে। তোমার আশাটা সার্থক। জামা কাপড় নিয়ে জামা কাপড় নিয়ে এসছে, ড্রেস নিয়ে এসছে। I don't think I will be able to do that.
ফিশ স্পা। স্পা করাবো আমরা। এখানকার বিচগুলো এক তো খুব ক্লিন, বাট দুই হচ্ছে এখানে কোনো দোকানপাট নেই কোনো বিচে। দেবরূপ নেমে পড়েছে জলের মধ্যে, আমি এখনো নামিনি। প্রচণ্ড রোদ, এটাই শুধু ডিসঅ্যাডভান্টেজ, বাকি সব কিছু সুন্দর। সমুদ্র দেখেই মনটা আমার জুড়িয়ে যায়। ফাইনালি আমিও একটু নেমে পড়লাম জলে। এখন আমরা ফিরছি বোটে করে। ওখানেই বোট দাঁড়িয়েছিল, যে বোট তুমি পাবে সেই বোটই তোমাকে রিটার্ন নিয়ে চলে আসবে। প্যারাডাইস বিচ দেখা শেষ করে এখন আমরা চলেছি ইডেন বিচের দিকে। এটা একটা ব্লু ফ্ল্যাগ বিচ। এখন আমরা পৌঁছে গেছি ব্লু ফ্ল্যাগ বিচে। সেখানে পার্কিংটা করে, মানে সেখানে অটো বা গাড়ি সব কিছুর একটা পার্কিং আছে, সেই পার্কিং করে কিছুটা হেঁটে গিয়ে তারপর ব্লু ফ্ল্যাগ বিচের মেইন গেটটা রয়েছে। এই হচ্ছে ইডেন বিচ। ভীষণ ক্লিন, সুন্দর, পরিষ্কার একটা বিচ। স্নান করার জন্য পারফেক্ট, তবে স্নান করার একটা এরিয়া ওখানে মার্ক করা আছে, তার মধ্যে নামতে হবে বিচে নামলে। গরমটাকে ইগনোর করলে বাকি সব কিছু খুব সুন্দর। প্রচণ্ড গরমে টায়ার্ড হয়ে এখানে ছোট ছোট কিছু দোকান আছে, সেখানে আমরা এসছি কিছু একটা খাওয়ার জন্য। তো এদের অ্যাভেলেবেল অপশানসের মধ্যে ম্যাগি ছিল, আমরা তাই অর্ডার করেছিলাম 2 প্লেট এগ ম্যাগি। কিন্তু এই হচ্ছে কোয়ান্টিটি, আর আমরা ক্লিয়ারলি দেখলাম যে একটা এগ দিয়ে দুজনের ম্যাগি বানালো এবং দাম 80 টাকা। এখন আমরা চলেছি, এখানে মেরিন ড্রাইভ বলে একটা জায়গা আছে, আর সেখান থেকে একটা বোট রাইডিং হয় ফর ম্যানগ্রোভ ফরেস্ট। তো সেইখানে আমরা চলেছি। এই হচ্ছে মেরিন ড্রাইভ বা মেরিনা বিচ, এক একজন এক একটা বলছে। তো এখানে কোনো দোকানপাট নেই, এটা একটা বিচ, বিচে নামারও জায়গা নেই, কিন্তু এখান থেকেই বোটিং শুরু হয় এর পাশের একটা জায়গা থেকে। এটা বেসিক্যালি একটা মোহনা, যেখানে নদী আর সমুদ্র এসে মিলিত হয়েছে এবং সেটা ক্লিয়ারলি ভিজিবল। আমরা এখন বোটে উঠব, আমাদের এই লাইফ জ্যাকেট দিচ্ছে। বোট ফুল হয়ে গেছে, আমরা গেলেই বোট ছেড়ে দেবে। এখানে আমাদের 4টে পয়েন্ট দেখানোর কথা ওরা বলেছে, তো সেটা দেখা যাক কী কী দেখায়। এটা হচ্ছে নাম্বার 1 যে পয়েন্ট 4টে পয়েন্টের মধ্যে, এটা একটা ফিশিং ডক বা ফিশিং হারবার ওরা বলে। তো সেইটা হচ্ছে এটা ফার্স্ট পয়েন্ট। এই বোট আমাদের মাথা পিছু নিয়েছিল 500 টাকা করে। 4টে পয়েন্ট দেখাবে ইনক্লুডিং ম্যানগ্রোভ ফরেস্ট, দেন আবার রিটার্ন করবে। এই আমরা এবার ম্যানগ্রোভ ফরেস্টে ঢুকছি আস্তে আস্তে, আর যত আরও ভেতরে যাব তত ধীরে ধীরে আলো কমে আসবে, গাছে পুরোটা ঢাকা থাকবে। আমার কোনো ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে যাওয়ার অভিজ্ঞতাই প্রথম, কারণ আমি কখনো সুন্দরবন যাইনি। ভাবো এখান থেকে যদি কিছু বেরিয়ে আসে দেবরূপ। ম্যানগ্রোভের ভেতরে আমরা অলরেডি চলে এসেছি, খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছি মাঝে মাঝে, বাট ভেতরটা প্রায় অন্ধকার, কারণ এখানে সূর্যের আলো ঠিকমতো ভেতরে প্রবেশ করতে পারে না। আর বিভিন্ন টাইপের যে শ্বাসমূল, ঠেসমূল, যে ধরনের গাছ পাওয়া যায় ম্যানগ্রোভ অরণ্যতে, সেইগুলোই আশেপাশে দেখতে পাচ্ছি। তামিলনাড়ুর যে পিছাভারাম ম্যানগ্রোভ ফরেস্ট আছে সেটারই এক্সটেন্ডেড পার্ট এটা, যেটা পন্ডিচেরির মধ্যেও চলে এসেছে। এবার সেকেন্ড পয়েন্ট দেখার জন্য আমাদের নামিয়ে দিয়েছে বোট নামিয়ে দিয়ে দেখা হলে 10 মিনিট টাইম দিয়েছে, তার মধ্যে দেখে ঘুরে ফিরে এসে আবার বোটে উঠতে হবে। সামনে রয়েছে একটা রোমান ভিলেজ, সেটা দেখতে আমরা এখন বোট থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। এই হচ্ছে সেই রোমান ভিলেজ, যেটার ধ্বংসাবশেষ বা কিছু রয়েছে এখনও। তো এটা দেখার জন্য আমাদের এখানে বোট নামিয়েছে, লোকজন এখানে ফটো তুলছে। বিশেষ কিছু দেখার নেই, জাস্ট কিছু পুরনো ভাঙা ভাঙা ধ্বংসাবশেষ এরকমই রয়েছে।
আমরাও কিছু ফটো তুললাম বা ভিডিও করে নিলাম। আবার আমাদের 10 মিনিটের মধ্যে ফিরতেও হবে, তা না হলে বোট বলেছে উইদিন 10 মিনিটস না পৌঁছালে বোট চলে যাবে, তখন আরেক সমস্যা হবে। আমরা আবার একটা ম্যানগ্রোভ ফরেস্টে ঢুকছি, এটা অন্য সাইডের ম্যানগ্রোভ ফরেস্ট, সেই দিকে আমরা আবার যাচ্ছি। এটা আমাদের 3rd পয়েন্ট হবে। Very scary. অ্যান্ড ফাইনালি দিস ইজ আওয়ার 4th পয়েন্ট। এইটা হচ্ছে যেখানে সমুদ্র এসে নদীতে মিশেছে, অর্থাৎ মোহনা। সেখানে দুটো জলের কালার ডিফারেন্স খুব সুন্দর করে বোঝা যায়, যদিও সেটা আমাদের কিছুটা দূর থেকে দেখিয়েছে, কিন্তু আমরা সেটা ক্লিয়ারলি দেখতে পেয়েছি। তো এইটা হচ্ছে 4th পয়েন্ট। এই যে আশেপাশের বোটগুলো হচ্ছে ওইটা দেখে ফিরছি। পরের দিন ঘুম থেকে উঠেই সকালবেলা আমাদের গন্তব্য ছিল পন্ডিচেরির বিখ্যাত সেই ঋষি অরবিন্দের আশ্রম, যেখানে আমি ছোটোবেলায় এখানে আগেও একবার এসেছি। বাইরে জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হয়, কিন্তু ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউড নয়। আজ আমাদের পন্ডিচেরি ভ্রমণের শেষ সন্ধে, কাল বাড়ি ফেরার পালা। তাই সমুদ্রের ধারে বসে সমুদ্রকে চুটিয়ে উপভোগ করছি। এবারের মতো বিদায় পন্ডিচেরি, আবার নিশ্চয়ই কখনো দেখা হবে।